আমাদের হুমায়ুন ব্যাপারী, তার একটা বৈশিষ্ট্য, প্রবাসে অত্যন্ত উনি জনপ্রিয় হচ্ছেন যে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে উনি টকশো করেন। এটা যেন উনি কন্টিনিউ করেন। আমাদের আরেক ভাই অ্যাডভোকেট আবু আলী ইউসুফ ভাই ডিটেলস বলে গেছেন, সাম্প্রতিক বাংলাদেশের একটা চিত্র। যাই হোক, একটা জিনিস আমি উপলব্ধি করলাম ইউসুফ ভাইয়ের বর্ণনায়, আমরা যেন একটা স্বাধীন দেশের থেকেও যেন পরাধীন আছি। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র না, কি যে সময়ে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম অতটুকু বুঝেছিলাম যে একটা স্বাধীন সার্বভৌম ভূমি, যেখানে থাকবে গণতন্ত্র, যেখানে থাকবে মানুষের মৌলিক অধিকার, যেখানে থাকবে অর্থনৈতিক, সামাজিক এবং সার্বিক। বাংলাদেশের যুদ্ধটা আরম্ভ হয়েছিল স্বাধীনতার 50 বছর পেরে হয়ে। এগুলি কি দেখছি? আমি সমস্ত ভিউয়ারদের আকর্ষণ করে বলছি একটি সত্যি কথা, দেশের লোক যদি, আপনারা যদি ভালো থাকেন, আমরা প্রবাস থেকেও ভালো থাকি। বিশ্বাস করেন, আমাদের সবকিছু যেন দেশের মাটি, দেশের শিক্ষকের সাথে একযোগে গাথা। এখানে সন্তান সন্ততি, এখানে আমেরিকান ড্রিম, সবকিছুই পেয়েছি, কিন্তু মাতৃভূমির টান, মাতৃভূমির প্রচলা প্রদত্ত, এটা কখনো এই প্রজন্ম হয়েছেন ওরা কিন্তু এটা বোঝে না। এখানে নাজিমুদ্দিন আলম ভাই আছেন, শিরিন আপা আছেন, নবিউল্লাহ ভাই আছেন, আরো আপনারা আছেন। দেখুন, আমরা কিন্তু এই নতুন প্রজন্মের সাথে দলের একটা যে ব্রিজ, এই সম্পর্কটা কিন্তু আমরা এখনো করে দিতে পারিনি। কারণ ওরা, এই প্রজন্ম কিন্তু আমাদের চেয়ে অনেক ট্যালেন্ট। আমরা দিন দিন হারিয়ে যাচ্ছি। নির্বাহী কমিটির, নীতি নির্ধারক কমিটি, আমরা অনেককে হারিয়ে যাচ্ছি। বার্ধক্যে, অসুখ বিসুখ, একদিন আমরা তো হারিয়ে যাব। কিন্তু এদেরকে যদি আমাদের সেই মরহুম জিয়াউর রহমানের সাহেবের 19 দফা প্রেক্ষিতে এদেরকে যদি মোটিভেটেড করে এবং একটা আমাদের নেতৃত্বে এদেরকে আহ্বান করে যদি আমরা আনতে পারি, তাহলে দেশ অনেক উপকৃত হবে। আমি আমাদের চেয়ারম্যান সাহেবের একটা মিটিং এ আমি ছিলাম, দেখছি উনি, দেখেন, উনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছেন। এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, যেখানে প্রবাসী থেকেও যারা ট্যালেন্ট, বুদ্ধিজীবী, ইন্টালেকচুয়াল, এদের একটা অংশীদারিত্ব থাকবে। সুতরাং তাহলে অটোমেটিক্যালি আমরা যদি এই প্রজন্মকে উদ্বুদ্ধ করতে পারি, তাদের এক্সপার্টাইজ, তাদের যে দক্ষতা, এটা যদি দেশের কাজে লাগাতে পারি, দলের কাজে লাগাতে পারি, তাহলে দল, দেশ তথা আমরা সকলেই উপকৃত হব। যাই হোক, আজকে আমাকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, সাম্প্রতিক যে ঘটনাবলী ঘটে গেল, দেখেছি, কি পেলাম? কিছুই পাইনি। আমি একটু মুক্তিযোদ্ধা হিসাবে
আমি বলবো একটু পেছনে যাব। দেখুন, যেই ম্যান্ডেট নিয়ে নির্বাচন করেছিলেন শেখ মুজিব, উনি কিন্তু কখনোই স্বাধীনতা চাননি। উনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে। যাই হোক, সেই ঘটনায় যাব না, আপনারা সকলেই জানেন 25 তারিখ পর্যন্ত কি ঘটেছিল। তারপরে উনি গ্রেপ্তার হলেন 27শে মার্চ হরতাল দিয়ে। সেই পরিস্থিতিতে আমাদের প্রাণপ্রিয় নেতা জিয়াউর রহমানের কণ্ঠে সেই কালুরঘাটে বেজে উঠেছিল স্বাধীনতার ঘোষণা। তা আসুন, আজকে সেই স্বাধীনতা প্রকৃতপক্ষ দেশে নেই। আমরা দেখলাম জিয়াউর রহমান সাহেব, ওনার শাসনে, উনি তো স্বল্প একটা সময় ছিলেন, তারপরেও দেখেছি ওনার সময় পররাষ্ট্রনীতি ছিল প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু আজ কি দেখছি? সেই ভারতের আগ্রাসন। ওরা বন্ধুত্ব চায় না, ওরা চায় ওদের আগ্রাসন। এই আগ্রাসন আজকে আমাদের নদী নালার উপর, এই আগ্রাসন আমাদের অর্থনীতির উপর, এই আগ্রাসন আমাদের কৃষ্টির উপর, এই আগ্রাসন আমাদের ধর্মের উপর, এই আগ্রাসন আমাদের সার্বভৌমত্বের উপর। ওনার বাবা আরম্ভ করলেন কি বেড়ুবাড়ি হস্তান্তর করি। তারপরে আস্তে আস্তে দেখুন, সেই আমাদের আঙ্গরপোতা, দহরগ্রাম, এগুলি কিন্তু আমাদের ভূমি। আমরা কি পেয়েছি? আমি টিপাই মুখ, আমি ওদিকে যাব না। পানির ইচ্ছা যদি বলি, কিছুই আমরা পাইনি। রিসেন্টলি মোদি ঘুরে গেলেন, একটি চুক্তিও অ্যামিকেবলি হলো না। যাই হোক, আমার তো ভয় হচ্ছে, জানি না, ওনারা তো অলরেডি সুন্দরবনে এন্ট্রেন্স করেছেন। এই রামপাল নিয়ে আমাদের কি আছে কপালে, আল্লাহই ভালো জানেন। আমার অনেক ভয় হচ্ছে। আমরা প্রতি সপ্তাহে, প্রতি মাসে দেখতেছি বর্ডারে কি ঘটতেছে। ফেলনির হত্যাকাণ্ড থেকে আরম্ভ করে প্রতিনিয়ত কন্টিনিউ। যাই হোক, সেই ভুলে যেতে যাচ্ছি আমরা জিয়াউর রহমানের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের কথা, যেখানে ছিল সকলের প্রতি একটি সম্প্রীতির মনোভাব নিয়ে আমরা বাস করব, সবই যেন হারিয়ে ফেলতে যাচ্ছি। যাই হোক, আমি একটা আহ্বান করব। আমি জানি আজকে আমাদের নেত্রী, উনি যেভাবে আছেন, এই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে ওনার এখনো মুক্তি হয়। নেতা তারেক রহমান সাহেব, ওনার সম্পর্কে আমি একটা কথাই বলবো। দেখুন, নেতৃত্ব দেওয়ার গুণাবলী এটা আল্লাহর তরফ থেকে আসে। উনি এমন একটা পরিবারের সন্তান, আমরা অনেক কিছুই বিভিন্ন দিক থেকে মানুষকে গুণান্বিত করি। তারেক রহমান সাহেব হচ্ছেন জেনেটিক্যাল জিনিয়াস। এই উপমহাদেশে মরহুম জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য পুত্র, অন্যদিকে আমাদের গণতন্ত্রের মাতা, তিনবারের প্রধানমন্ত্রী, তারই সুযোগ্য পুত্র আজকে শিরিনা আপা আছেন। ওনারা তো অত্যন্ত কাছ থেকে এই পরিবার সম্পর্কে জানেন। তা আমার একটি আহ্বান, এই প্রবাস থেকে জীবনের শেষ প্রান্তে এসে একটি প্রত্যাশা, একটি সুখী সমৃদ্ধিশালী দেশ দেখা। সেই দেশটা দেখতে হলে আসুন, আজকের আমাদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে এবং আমাদের গণতন্ত্রের মাতা
তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী, ওনার নেতৃত্বে আসুন আমরা সকলে একযোগে, অবশ্য ইউসুফ ভাই বলেছেন সাংগঠনিক তৎপরতার কথা নিয়ে বিশদ আলোচনা করেছেন, আসুন সকলে ঐক্যবদ্ধভাবে ভেদাভেদ ভুলে গিয়ে, দলের মতো পার্থক্য ভুলে গিয়ে একযোগে, ঠিকই বলেছেন উনি, যথার্থই বলেছেন যে সমস্ত বড় বড় আন্দোলনগুলো ঢাকা থেকেই হয়েছিল। সেই রাজপথে শিরিন আপার, সেই নাজিমুদ্দিন আলম ভাই, আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকন, আজকে নবিউল্লাহ ভাই, আপনাদের সেই পূর্বের চিত্রটা দেখতে চাই। আসুন আরেকটা ডাক দিন, আমরা প্রবাস থেকে আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি, দেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করি, দেশের মানুষের মুক্তি প্রতিষ্ঠা করি, স্বাধীন দেশে থেকেও পরাধীনতার শৃঙ্খল ভেঙে আবার দেশটাকে স্বাধীন করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করে, আমি আমার তারুণ্যের অহংকার, যাকে নিয়ে স্বপ্ন দেখি সুখী সমৃদ্ধিশালী দেশের, সেই তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন এবং তার উপর থেকে মিথ্যা মামলা পরিহার এবং দেশনেত্রী খালেদা জিয়ার উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা সবাই ভালো থাকুন। আমাদের ভয় হচ্ছে করোনা যে হারে বাড়ছে, আপনারা সবাই সিডিসি গাইডলাইন মেনে চলুন। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আলোচনা এখন অংশ নেবেন বরগুনা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা শামীম আহমেদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুবুলাতাম মিনাল ঈমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সবার আইটিভির সঞ্চালক হুমায়ুন ব্যাপারী ভাই, আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় বড় ভাই, 90-এর অন্যতম মহানায়ক, ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক তিনবারের এমপি, ডাকসু সাবেক এজিএস আলহাজ নাজিমুদ্দিন আলম ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন 90-এর আরেক অগ্নিকন্যা, যাকে বলে আমরা যারা আমাদের ছোট জন্মের পর থেকে দেখছি আপা আপা বলে আসছি, সেই 90-এর সেই এরশাদ বিরোধী আন্দোলনের আরেকজন মহানায়ক, নায়িকা বলা যায়, যাকে আমার আপা, সাবেক এমপি শিরিন সুলতান আপা, এবং আরেকজন ভাই রয়েছে ঢাকা সিটি কর্পোরেশন সাবেক ভারপ্রাপ্ত মেয়র নবী ভাই, উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা একরামুল হক চাকলাদার ভাই, উপস্থিত আছেন অ্যাডভোকেট ইউসুফ ভাই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে বাংলাদেশের যে প্রেক্ষাপট নিয়ে আলোচনায় আমরা আসছি, আমি গত 3-4 দিনের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে, এবং আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন বিএনপি যখন ক্ষমতায় ছিল, বাংলাদেশের তথা সারা পৃথিবীর মধ্যে আলোড়ন তৈরিকারী যে দলটি, সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মাটি ও মানুষ, কোরআন এবং হাদিস, ইসলামের দৃষ্টিকোণ থেকে যেই দলটির সাথে কোনো সাংঘর্ষিক নেই। যেহেতু আমাদের সংবিধানে প্রথমে লেখা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস, সেই দলের সাথে কোনো ধর্মের কোনো মানে ভেজাল নেই। আসুন, আমার ফার্স্ট কোশ্চেন হলো, গত 3-4 দিন যাবত যে ঘটনা ঘটছিল বাংলাদেশে, এটা কিন্তু নতুন কিছু নয়। আমি তাদের সনদ দিয়ে শুরু করব। এই যে বাংলাদেশে বর্তমান যে অনেকে অনেক কথা বলেছেন হেফাজত ইসলামকে নিয়ে, হেফাজত ইসলাম কারা? বাংলাদেশের বর্তমানে যে এই যে হাঙ্গামা তৈরি হচ্ছে, কারা করাচ্ছে, কিভাবে হচ্ছে, কি কারণ হচ্ছে, এদের জন্ম কোথায়? আমি দেখেছি আমাদের দল বিএনপি যখন ক্ষমতায় ছিল, যখন 4 দলীয় জোট ছিল, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের, আপনারা জানেন, ফাজেলকে
ডিগ্রির মান দেওয়া হয়েছিল, মাস্টার্স কামেলকে মাস্টার্সের মান দিয়েছিল। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং ইসলাম ফাউন্ডেশন কর্তৃক এই বাংলাদেশের বর্তমান হেফাজত ইসলামে যারা রয়েছেন তাদেরকে নিয়ে 4 দিনের জোট একটি কমিটি করেছিলেন যে তাদেরকে মাস্টার্সের মান দেওয়া হবে কওমি আলাদেরকে। তখন আল্লাহ মাফ করুক, এই যে আজকে দুনিয়ায় নেই আল্লামা আহমদ শফি সাহেব, তিনি বলেছিলেন এটা হারাম। বেগম খালেদা জিয়া যদি সনদ দেয় সেটা হারাম হবে, তিনি বলেছিলেন। এর সাথে সম্পৃক্ত ছিলেন মুফতি আমিনী সাহেব, বিরোধিতা করেছিলেন আহমদ শফির, বিরোধিতা করেছিলেন মাওলানা সাইদি সাহেব, মাওলানা মহিউদ্দিন খান, তারা বিরোধিতা করেছিলেন। কিন্তু সেই আল্লামা আহমদ শফি সাহেব গত বছর আপনারা দেখেছেন এই কওমি সনদের নামে যাদেরকে তেতুল হুজুর তৈরি করেছিল এই আওয়ামী লীগ, সেই তেতুল হুজুরকে 1 বছরের মাথায় তাদেরকে মিষ্টি বানিয়ে তাদের কবর রচনা করেছেন। তাদের মাধ্যমে এই বর্তমান নিশিরাত্রি অবৈধ সরকারের প্রধান লেডি হিটলার মিসেস হাসিনা, মাফিয়া চক্রের প্রধান যিনি, তিনি তাদেরকে ডিভাইড করেছেন। আপনারা দেখেছেন শাইখুল হাদিস আল্লামা আজিজ রহমাতুল্লাহ আলাইহি আমাদের 4 জনে ছিলেন। তিনি কিন্তু 4 বছর 5 বছর ছিলেন আমাদের সাথে। যখন আমাদের দল ক্ষমতা থেকে যাবে তখন কিন্তু তিনি আওয়ামী লীগের সাথে আঘাত করে আবার জোট করেছিলেন। আমি ওদিকে যাচ্ছি না, তারপরও কিছু কথা বলতে হয়, যেহেতু আলেম মানুষ এইসব কিছু কথা বলতেই হয়। প্রতিনিয়ত যেভাবে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় চলছে, আজকে যে বর্তমান প্রেক্ষাপটের উপর আলোচনা, সেই কিছু পয়েন্ট আমি উপস্থাপন করছি। হেফাজত ইসলামের 2013-এ 6 মার্চ 6 মে যে অবস্থায় শাপলা চত্বর করেছিল, অসংখ্য মানুষ হত্যা করেছিল এই আওয়ামী লীগ। সেই ইনোসেন্ট মানুষগুলোর সাথে, তারা রক্তের সাথে বেঈমানি করেছে আল্লামা আহমদ শফি নিজে এবং তার ছেলে নাহাজ মাদানী। সেখানে 2টা পার্ট রয়েছে, একটা হচ্ছে আওয়ামী পন্থী আর একটা হচ্ছে আমাদের পন্থী। যারা হকপন্থী তারা আমাদের পন্থী। যেমন আপনারা দেখেছেন বর্তমান হেফাজত ইসলামের আমির আল্লামা বাবু নগরী, তিনি বলেছেন তাকে যখন রিমান্ডে নেওয়া হয়েছিল, তাকে বলা হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বলার জন্য, তিনি বলছেন আল্লাহর কসম আমাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো টাকা দেয়নি, 20 দলীয় জোট কোনো টাকা দেয়নি, মাহমুদুর রহমান আমাদের কোনো টাকা দেয়নি। তিনি বলেছেন এই দেশের স্বাধীনতার ঘোষক ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি কোনোদিন, আমরা আলেম, আমাদের কোনোদিন ইজ্জত নষ্ট করেন, আমাদের কোনো হয়রানি করেনি। এই জন্য আমি ভালোবাসি, আপনারা যদি আমাকে গুলি দেন, আমাকে রিমান্ডে নিয়ে মেরে ফেলেন, মারতে পারেন, তবু আপনাদের সাথে আমি নেই, আমি বিএনপির সাপোর্ট দিচ্ছি, আজই থাকবো। এই ধারাবাহিকতা চলে আসছে আজকে 2021, যেই দিন বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি হলো। যেই দলের প্রধান স্বাধীনতার ঘোষক ছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যার মাধ্যমে সারা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক দেশ পেয়েছি, তিনি হচ্ছেন স্বাধীনতার মহান ঘোষক, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অত্যন্ত দুঃখের বিষয় হলো, আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে ওই দিনকার আমার রক্তক্ষরণ হয়েছিল। আমরা যে দল করি, সেই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশে বর্তমানে 95% জনসমর্থন রয়েছে, কিন্তু সেই দলকে, আমাদের দলকে বর্তমানে নব্য লেডি হিটলার মাফিয়া চক্রের প্রধান যিনি, আমাদেরকে কসাই মোদিকে বাংলাদেশে আগমন করার কারণে, রাজাকার যুদ্ধ অপরাধী বাংলাদেশে আগমন করার কারণে আমাদেরকে 50 বছর স্বাধীনতা পূর্তি সেই অনুষ্ঠানে সুবর্ণ জয়ন্তী প্রোগ্রাম আমাদের করতে দেয়নি। অত্যন্ত ব্যথিত আমরা। তবে এই দিন নয়, দিন আরো আছে। আপনারা দেখেছেন এই নরেন্দ্র মোদী কসাই, গুজরাটের কসাই, তিনি একটা মিথ্যা বিবৃতি দিয়েছিলেন, এখানে ভাষণ দিয়েছিলেন এই লেডি হিটলার মিসেস হাসিনার মঞ্চে দাঁড়িয়ে। যেদিনকার 26শে মার্চ তিনি বলেছিলেন তিনি নাকি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য জেল খেটেছেন। দেখেছেন মমতা ব্যানার্জি এবং ভারতের কংগ্রেসের নেত্রী, তিনি বলেছেন তিনি বাংলাদেশের স্বাধীনতার বিরোধী ছিল,
পাকিস্তানের পক্ষে ছিল বিদায় তাকে গ্রেপ্তার করেছিল। ধিক্কার জানাই সেই মোদিকে, ধিক্কার জানাই দিদির এই যে মোদির প্রেমিকা, আমরা না বললেই নয়, তাদের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন এই খুদার ভাই কি বলে মালমোহিতের ভাই আব্দুল মুমিন, তিনি বলেছেন বাংলাদেশ এবং ভারত স্বামী স্ত্রী সম্পর্ক। আমি বলতে চাচ্ছি আজকে একজন বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশের সেই 50 বছরের সমস্ত অর্জনকে ধূলিসাৎ করে দিয়েছেন এই কথাই মোদিকে এনে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1971 যখন পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংগ্রাম করে রণাঙ্গনে যুদ্ধ করেছেন, সেদিন তাকে পাকিস্তানি হানাদার বাহিনী গ্রেপ্তার করেছে আমাদের নেত্রীকে এবং আমাদের বর্তমান নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ তারেক রহমান শিশু মুক্তিযোদ্ধা ছিলেন, তাকে এবং আমাদের মরহুম আরাফাত রহমান কোকোভাইকে গ্রেপ্তার করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। আজ 26শে মার্চ বাংলাদেশের সেই পাকিস্তানি হানাদার বাহিনীদের মতো বাংলাদেশের নব্য লেডি হিটার মিসেস হাসিনা মাফিয়া চক্রের প্রধান আমাদের নেত্রীকে গ্রেপ্তার করে রেখেছেন। আমাদের রক্ত খনন হচ্ছে, বাংলাদেশে সুনামি হবে, সেই সুনামি হবে বেশি দিন বাকি নেই। বাংলাদেশ স্বাধীন করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আবার বাংলাদেশ স্বাধীন করবেন তার উত্তরসূরি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ তারেক রহমান। ভয়ের কোনো কারণ নেই ইনশাআল্লাহ। তবে আমি যে কথা বলতেছি আমার কথা শোনা যাচ্ছে? এই যে বিডিআর হত্যাকাণ্ড ঘটালো শেখ হাসিনা, আবার বিডিআরদের সেই লাশ, ফেলানির লাশ ঝুলছে কোথায়? ইন্ডিয়ার বর্ডারে ঝুলছে, আবার তাদেরকে নিয়ে নাটক করছেন। এই হেফাজত ইসলামের লোকদেরকে নিয়ে আপনারা দেখেছেন গত 2 দিন ধরে। গতকালকে আপনারা দেখেছেন, আমি লাইভে ঢুকেছি হঠাৎ করে, আল্লামা জুনায়েদ আল হাবিব তিনি আওয়ামী লীগের কাছ থেকে বিশাল অ্যাকাউন্টের টাকা খেয়েছেন। আমি তাকে বললাম কালকে, আপনি আমাকে ওয়াদা করেছিলেন, আপনি আমার সাথে কথা বলে বলছিলেন, আল্লাহর কসম দিয়ে বলছিল উনি যে কোনোদিন আর এই নব্য লেডি হিটারদের সাথে তারা কোনো হাত করবেন না। কালকে পর্যন্ত তারা ওদা এরকম ছিল, কিন্তু দেখতে পেলাম আজকে তিনি ওবায়দুল কাদেরের সাথে তিনি ফোনালাপ করছেন। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আপামার মানুষ, বাংলাদেশের ধর্মবীর মানুষ যারা রয়েছেন, তারা আল্লাহকে ভয় করে, রসুলকে মানেন নবী হিসাবে, সেখানে যেই সেন্সিটিভ বিষয় মানুষদেরকে হেফাজতের প্রোগ্রামে বিভিন্ন জায়গায় নিয়ে এভাবে কিভাবে হত্যা করছেন আওয়ামী লীগ। আমার যেটা মনে হচ্ছে হেফাজতের মধ্যে যারা আওয়ামী লীগের অংশ রয়েছেন তারা বাংলাদেশ কিনে ছিনিমিলে খেলছেন, আমরা সেটাকে ছিনিমিলে খেলতে দেব না। আমি স্পষ্ট ভাষা আজকে এই প্রোগ্রাম থেকে লাইভ যারা দেখছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একাই 100, আমাদের জোট মোট দরকার হয় না, তারপরেও আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবাইকে ঐক্য করে, জাতীয় ঐক্য করে, মাফিয়া চক্রের প্রধানকে বিদায় করার জন্য, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এই ভূমিকা নিয়েছেন। আমাদের নেতা সেই ভূমিকা নিয়েছেন, কিন্তু এই ওনারা যদি মনে করে যে ওনাদের বাদ দিয়ে কিছু হবে না, তাহলে তারা ভুলের স্বর্গে আছেন। স্পষ্ট কথা হলো, আমাদের নেতা আগামী দিনের কান্ডারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান 26শে মার্চ বক্তব্য দিয়েছেন, এবারের সংগ্রাম বাংলাদেশ থেকে মাফিয়া চক্রের প্রধান লেডি হিটলার মিসেস হাসিনাকে বিদায় করার সংগ্রাম। এবারের সংগ্রাম বাংলাদেশে 18 কোটি মানুষকে এই মাফিয়া চক্রের হাত থেকে মুক্ত করার সংগ্রাম, বাংলাদেশের মানুষকে মুক্ত করার সংগ্রাম। এই সংগ্রাম হচ্ছে গণতন্ত্র উদ্ধার করার সংগ্রাম। কাজেই এই লেডি হিটলার মিসেস হাসিনা যা কিছু করছে না কেন, আমরা কোনোতেই কান দিব না। আমি আজকে একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। এখানে যারা রয়েছেন, 90 এরশাদ বিরোধী আন্দোলনের মূল নায়ক ছিলেন আমানুল্লাহ আমান ভাই, নাজিমউদ্দিন আলম ভাই, খায়রুল কবির খোকন ভাই, শিরিন সুলতানা আপা, আপনারা অনেকেই রয়েছেন এখানে। আজকে আপনাদের কাছে একটা আবদার করব, বাংলাদেশের 18 কোটি জনগণ আমাদের অনেক সাথে পিঠ থেকে গিয়েছে। বাংলাদেশের জনগণ, তৃণমূলের জনগণ আজকে রিক্সা চালিয়ে খাচ্ছে, মামলা চালাতে আজকে নিঃস্ব হয়েছে, এখন আপনাদের দিকে তাকিয়ে আছে। আমি আপনাদের কাছে আবদার করব, আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমানকে বলেছি, নেতা এখন আমাদের যুদ্ধে যাওয়ার সময়, আমার নেতা হাস দিয়ে বলেছেন ওরা প্রস্তুত হন। কাজে সেই দিনকার যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যের সাথে একমত জানিয়ে আমি আপনাদেরকে আবারও আহ্বান করছি, নাজিমউদ্দিন আলম ভাই, আমানুল্লাহ আমান ভাই, খায়রুল কবির খোকন ভাই, শিরিন আপা, আপনারা যদি আবার 90 এর মতো মাঠে নামেন, সকল মান অভিমান আমি দেখছি। এই কয়েকদিন ধরে প্রোগ্রাম হচ্ছে প্রেস ক্লাবে, পল্টন ময়দানে,
সকল জায়গাতে আপনারাই আছেন, আপনারাই থাকবেন। আপনাদের দিকে তাকিয়ে আছে নাজিমুদ্দিন আলম ভাই, আমানুল্লাহ আমান ভাই, খায়রুল কবির খোকন ভাইয়ের দিকে। আবার সেই আমরা ইয়াং জেনারেশন, আমরা 1971 দেখিনি, আমরা আবু জাহেলকে দেখিনি, আমরা রব্বা আবু জাহেল লেডি হিটলার মিস্টার হাসিনাকে দেখেছি, পাকিস্তানি হানাদার বাহিনী দেখিনি। আমরা দেখতেছি বাংলাদেশের রব্ব পাকিস্তানি হানাদার বাহিনী লেডি হিটলার মিস্টার হাসিনাকে। আপনাদের মাধ্যমেই আমরা আপনাদের সঙ্গে আছি, যেখানে থাকি না কেন। আপনারা জানেন আমরা প্রবাসে আছি, প্রবাস থেকে বাংলাদেশের অবৈধ সরকার প্রধান লেডি হিটলার মিস্টার হাসিনাকে লন্ডনে আমরা আহ্বানচিত ঘোষণা করেছি, আসুন আপনি আরেকটি ডাক দেন, তাহলেই বাংলাদেশে আবার নতুন সূর্য উদয় হবে। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার দেশ তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীদের মিউট করা আছে, দেখেন তো আপনার এখানে নবীদের মিউট করা আছে, দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নবী ভাই, সময় আসলে আমরা এটা 10:30টার মধ্যে শেষ করব, তারপরে আমি আপনি বক্তব্য রাখেন। আচ্ছা, আমি সংক্ষেপেই বলবো। উপস্থিত অতিথিবৃন্দ, আমি সবার নাম বলতে গেলে সময় বেশি লেগে যাবে। উপস্থিত অতিথিবৃন্দ, নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের আলোচনা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা। আসলে সত্যিকার অর্থে বর্তমান রাজনীতি প্রেক্ষাপট বলতে কি বলবো, দেশে আজকে একটি অনির্বাচিত সরকার, ভোটারবিহীন সরকার দেশ পরিচালনা করে আসছে। আজকে এই সরকার অবৈধভাবে ক্ষমতায় এসে এদেশের মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, এদেশের মানুষের স্বাধীনতা সবই কেড়ে নিয়েছে। আজকে এই স্বৈরাচারী সরকার একটি অবৈধ সরকার। এই সরকার ভোটের মাধ্যমে কোনোদিন ক্ষমতা আসতে পারবে না বিদায় আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দী রেখেছে। এই সরকার জানে যদি সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন দেওয়া হয়, কিয়ামতের আগ পর্যন্ত সে ক্ষমতা আসতে পারবে না। তাই আজকে এই সরকার নির্ভরশীল হয়েছে পুলিশের উপর, মিডিয়ার উপর, প্রশাসনের উপর এবং আমাদের পার্শ্ববর্তী দেশ মোদির উপর নির্ভরশীল। এই স্বৈরাচারী সরকার আজকে একটি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সে আমাদের বন্ধু হওয়ার কথা, কিন্তু সে আমাদের পার্শ্ববর্তী দেশে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে একটি দলের সাথে বন্ধুত্ব করছে, কিন্তু এই দেশের রাষ্ট্রের সাথে কোনো বন্ধুত্ব করেন নাই। আজকে মোদী সরকার হাসিনাকে দিয়ে এই সরকারের মাধ্যমে এই দেশকে একটি লুণ্ঠন করছে, একটা লুটপাট করে দেশের নদী, বন্দর, রাস্তাঘাট সব এই সরকারের কাছে নিয়ে নিয়েছেন। আজকে এই সরকার ক্ষমতা থাকার জন্য, অবৈধভাবে ক্ষমতা থাকার জন্য সে মোদীকে বেছে নিয়েছে এবং পুলিশকে বেছে নিয়েছে। এই সরকার কিন্তু আওয়ামী লীগের উপর নির্ভরশীল না, জানে আওয়ামী লীগ তাকে ভোটের মধ্যে কোনোদিন ক্ষমতা আনতে পারবে না। এই জন্য এই সরকার পুলিশের উপর নির্ভরশীল এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর নির্ভরশীল। কাজে এইভাবে বেশি দিন ক্ষমতা টিকতে পারবে না। এই সরকারের পতন একদিন অনিবার্য, এই সরকারকে বিদায় নিতে হবে ইনশাল্লাহ। আজকে দেখেন এই যে এই দেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 50 বছর পূর্তি অনুষ্ঠানকে কোন অনুষ্ঠানই আজকে এই সরকার করতে দিল না। এই সরকার বলে মুক্তিযোদ্ধা সরকার, এই সরকার বলে তারা স্বাধীনতার সরকার। আমি বলি এই সরকার, এই দেশ হলো শহীদ জিয়া রহমানের দল এবং এই বিএনপি হলো মুক্তিযোদ্ধার একটি দল। এই দেশ আজকে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে এই সরকার ছিনিমিনি খেলছে। তাই এই দেশের সরকার
তারা বলে থাকে তারা মুক্তিযোদ্ধার দল। আমি বলি তারা স্বাধীনতা যুদ্ধে তারা কোনো সময় অংশগ্রহণ করেন নাই। স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আজকে যদি শহীদ জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা না দিত তাহলে আজ পর্যন্ত এদেশ স্বাধীন হতো না এবং এদেশে মুক্তিযুদ্ধ হতো না। আজকে এদেশের মানুষ রোহিঙ্গাকে মতন আজকে ভারতেই থাকতে হতো। তাই আজকে বলি যে এই সরকার অবৈধভাবে ক্ষমতা টিকে রাখার জন্য যে হারে যেভাবে মানুষকে হত্যা করছে, আজকে দেখেন এই মোদী সরকার একটা ইসলামী বিদ্বেষী একটি সরকার, মোদী একটা মুসলিম বিদ্বেষী সরকার। আজকে এই সরকারকেও তারা মুসলিম বিদ্বেষী শিক্ষা দিয়েছে এবং ইসলাম বিদ্বেষী বর্তমান সরকারকে শিক্ষা গ্রহণ করেছে। তাই এই সরকারও একটি ইসলাম বিদ্বেষী সরকার, একটা মুসলিম বিদ্বেষী সরকার এবং গণতন্ত্র বিদ্বেষী সরকার, এদেশের মানুষের মৌলিক অধিকার বিদ্বেষী সরকার। এই লুটেরা লুণ্ঠন একটি সরকার, এদেশের মানুষের ভোটের মাধ্যমে এই সরকার কোনোদিন ক্ষমতা আসতে পারবে না। তাই আজকে কি বলবো, আজকে এই সরকার প্রধানমন্ত্রীর দল যারা আওয়ামী লীগ আছেন, যারা আওয়ামী লীগের আছেন, তারা আল্লাহকে ভয় না করে, তারা কোরআন শরীফকে ভয় না করে, তারা সম্ভব হলে প্রধানমন্ত্রীকে আল্লাহ বলে স্বীকার করে, তারা রাসূলুল্লাহ সাল্লামকে তারা স্বীকার করতে মনে ভয় পায়। আজকে তারা ক্ষমতার জন্য আল্লাহকে বিশ্বাস করেন না, রসুলকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না। আমরা তো আগে বলতাম যে ফিলিস্তিনি ইসরায়েল মানুষ হত্যা করে, মুসলমানদের হত্যা করছে, মসজিদের ভিতরে গুলি চালাচ্ছে, অবাক হতাম। এখন নিজের দেশে মসজিদের ভিত্তে এই মোদির নির্দেশে এই শেখ হাসিনা, এই স্বৈরাচারী সরকার মুসলমানদেরকে যেভাবে হত্যা করলো, এটা মেনে নেওয়া যেতে পারে না। কারণ আল্লাহর তরফ থেকে তার উপর গজব নাজিল হবে। সেই গজব নমরুদ থেকে ভয়াবহ পরিণত হবে এই বর্তমান স্বৈরাচারী সরকার শেখ হাসিনা। তাই আমি বিশেষ কিছু আর বলতে চাই না। এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, ঐক্যবদ্ধভাবে আমাদের দলকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। আমাদের এক কথা বলেছেন ওই যে ভলান্টিয়ার আমাদের চাকলাদার সাহেব, যে আমরা আগের মতন স্বৈরাচারী রাষ্ট্র বিরোধী আন্দোলন, স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে অনেক আন্দোলন করেছি, কিন্তু আমরা আন্দোলন করা এখনো সম্ভব। এখন আমাদের মনোবল আছে, শক্তি আছে, কিন্তু আমাদের একটি বিশেষ মহল আমাদের পা ধরে টেনে রাখে। আমরা যাতে আন্দোলন করতে না পারি, আমরা যাতে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে মোকাবেলা করতে না পারি, উনিরাই হইলেই সরকারের এজেন্ট। এই সরকারের এজেন্ট দলের যে পর্যন্ত আছেন ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন করতে দিবে না, তারা নিজেরাও করবেন। এইসব সরকারের এজেন্টদেরকে চিহ্নিত করতে হবে। কিন্তু আমরা তো ছোট নেতা, আমরা কথা বলতে গেলে আমরা আমাদের ধাক্কা যার পিছনে ফেলে দেওয়া হয়। আমাদের ইতিহাস আছে, আমাদের যে এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 1996 শেখ হাসিনা বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা এই স্বৈরাচারী সরকারকে বিতাড়িত করেছি। এখন কেন সম্ভব না? এখন আমরা যারা করতে চাই, আন্দোলন করতে চাই, আমাদের পা ধরে টেনে রেখে আরো 100 ধাপ আমাদেরকে পিছনে ফেলে দেওয়া হয়। এইসব ষড়যন্ত্রকারী কিছু নেতা, এদেরকে আগে হাত পা বাঁধতে হবে, তাহলে আমরা সামনে বাড়তে পারবো, যুদ্ধ করতে পারবো। আমাদের জীবন বাজি নিয়ে হলে আমরা এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে মোকাবেলা করে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ ত্যাগ তারেক রহমানকে এই দেশকে আমরা ফিরে আনতে আমরা এই অঙ্গীকার করছি। খোদা হাফেজ। এখন আলোচনা অংশ নেবেন সাবেক সংসদ সদস্য 90-এর ছাত্র নেত্রী শিরিন সুলতানা আপাকে আলোচনা শোনার জন্য অনুরোধ করছি। আজকে
বিষয় সাম্প্রতিক রাজনীতি বর্তমান হোয়াটসঅ্যাপটা বন্ধ করে দে এইটা ওয়াইফাইটা সেটা নিয়ে আপনার মানে মিউট করা আছে। আপনার মিউট করা আছে আপনার এখানে দেখেন। হ্যাঁ হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, আজকের এই আলোচনা সভার আমাদের প্রধান অতিথি জনাব নাজিমউদ্দিন আলম ভাই, ডাকসুর সাবেক এজিএস, সাবেক সংসদ সদস্য, সংগ্রামী জননেতা। উপস্থিত আছেন আমাদের আলোচক বৃন্দ যারা ইতিপূর্বে আলোচনা করেছেন, এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালক হুমায়ুন কবির ব্যাপারী, আমাদের অত্যন্ত প্রিয়। যারা আলোচনা করেছেন প্রত্যেকের আলোচনা অত্যন্ত সুন্দর হয়েছে। আমাদের ফ্লোরিডাবাসী ইমরুল চাকলাদার ভাই, আমি অনেক আগে থেকেই তাকে চিনি। আমাদের একজন খুব ভালো একজন কর্মী এবং সমর্থক এবং ভালো একজন নেতা, ফ্লোরিডাতে থাকেন। এবং আমাদের মৌলানা শামীম, আপনারা জানেন লন্ডনে থাকেন, তিনি অত্যন্ত সংগ্রামী, বাংলাদেশে থাকবেন ছাত্রদল করেছেন, একজন সংগ্রামী নেতা। অপু এবং আমার পূর্বে যিনি বক্তব্য রেখেছেন আমাদের নবীল ভাই, তিনিও আরেক সংগ্রামী নেতা। আমি সকলের আলোচনা অত্যন্ত সুন্দর এবং ভালো হয়েছে। আমি বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে বলবো যে আজকে শোনা যাচ্ছে আলোচনা? আজকে যে বর্তমান প্রেক্ষাপট যেটা হয়েছে, যে আপনারা প্রত্যেকেই যে কথাটি আলোচনা করেছেন, গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে। যেমনি ভাবে উত্তপ্ত হয়ে উঠেছে করোনা, এবং করোনার সংক্রমণের কারণে আপনারা দেখেছেন আজকে আপনারা ফেসবুকের মাধ্যমে দেখেছেন আমাদের ডক্টর মোশাররফ স্যার, আমাদের ভাবি মোশাররফ স্যার ওয়াইফ ভাবি, আমাদের ডক্টর জাহিদ, আমাদের ভাইস প্রেসিডেন্ট, তিনি, তার পরিবার, তার ওয়াইফ, তার মেয়ে, এবং আমাদের ইসবি আহমেদ দুপুরে আমাদের যুব মহাসচিব, তিনিও খুব অসুস্থ, খুব খারাপ অবস্থার মধ্যে আছেন, তিনি এখন আইসিইউতে আছেন। এছাড়াও আমাদের অনেক নেতাকর্মী আজকে এই করোনায় অসুস্থ হয়ে তারা আজকে হাসপাতালে আছেন। তো আজকে এরকম একটি পরিস্থিতিতে আজকে আলোচনা হচ্ছে। আমি এই আলোচনার এই আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছর চলছে, আমি আমার বক্তব্য শুরুতেই আমি আমার প্রিয় নেতা, যার আদর্শের সৈনিক হিসেবে আমি নিজেকে একজন গর্বিত মনে করি, আমার প্রিয় নেতা, যার বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, যার জন্ম না হলে বাংলাদেশ নামক এই রাষ্ট্রের সৃষ্টি হতো না, সেই নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং পাশাপাশি আমার নেত্রী, যার নেতৃত্বে আমরা আন্দোলন করছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী, যিনি এখনো গৃহবন্দী অবস্থায় আছেন, এবং যার সংগ্রামী জীবন আপনারা জানেন, সেই প্রিয় নেত্রী, যার সুস্বাস্থ্য কামনা করি এবং তার মুক্ত জীবন কামনা করি আজকে বক্তব্যের মাধ্যমে। আমার প্রিয় নেতা তারেক রহমান, যিনি আজকে বিদেশে আছে অসুস্থ অবস্থায়, আমার সেই নেতাকেও আমরা যাতে দেশে নিয়ে আসতে পারি সেই আশাবাদ ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করতে চাই। আজকে যে বিষয়টি বলেছেন সবাই কম বেশি বলেছেন, আসলে হঠাৎ করে আজকে রাজপথ গরম করছে কেন? হেফাজত হঠাৎ করে রাজপথে চলে এসছে এবং ভালো ভূমিকা রাখছে। তো এটা একটা পর্যালোচনা, যেটা মনে হয় বিভিন্ন জনের, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকের মতামতে আমার কাছে যে কথাটি মনে হয় সেটা হচ্ছে, যখন কোনো দেশে রাজনৈতিক কর্মকাণ্ড সুচারুভাবে পরিচালিত না হয়, একটি গণতান্ত্রিক রাষ্ট্র যখন না থাকে, যখন দেশের গণতান্ত্রিক পন্থাগুলো যখন বন্ধ হয়ে যায়, যখন সরকারি দল, বিরোধী দল এবং এই যে একটা থিম, এই থিম থেকে যখন রাষ্ট্রযন্ত্র যখন অন্যদিকে ধাবিত হয়, তখন আপনি দেখবেন যে সকল গণতান্ত্রিক পন্থাগুলো বন্ধ হয়ে যায়। তখন দেখবেন সেই সকল রাষ্ট্রে কখনো বামপন্থীরা আপনার ক্ষমতার শীর্ষে আসার চেষ্টা করে, অথবা কখনো দেখা যাবে ইসলামিক দলগুলো তারা তাদের ভূমিকা রাখার চেষ্টা করে। আমাদের বাংলাদেশে কিন্তু ঠিক একই অবস্থা বিরাজ করছে। যখন বিএনপি একটি রাজনৈতিক দল, এত
বৃহৎ একটি রাজনৈতিক দল, তারা 5বার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, তাদেরকে যেভাবে দমন করে, যেভাবে আমাদের যেভাবে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে আমাদের বিরত রেখে আজকে এই সকল রাজনৈতিক দলগুলোকে আজকে সরকার তাদের নিজেদের রাজনৈতিক ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্যই তারা কিন্তু এই আপনার হেফাজত বলেন, আপনার এই জঙ্গি হামলা বলেন, জঙ্গি দমন বলেন, আপনার যে বামপন্থীদের উত্থান বলেন, এগুলো কিন্তু সরকারি একটি পরিকল্পনার অংশ হিসেবে কিন্তু এই ধরনের কর্মকাণ্ডগুলো করছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এটা আমার দল বিশ্বাস করে, এটা আমার ব্যক্তিগত মতামত, যে আমাদেরকে যখন কোন রাজনৈতিক কর্মকাণ্ড করতে দিচ্ছে না, তখন তারা কি করে এই ধরনের কর্মকাণ্ড করবে, তারা কর্মকাণ্ড করছে এবং দেশে তারা কিন্তু দেখেন আপনার এই হেফাজত ইসলাম যখন আমার মাওলানা শামীম বলেছে যে তারা আবার শুরু হয়েছে তাদের সরকারের সাথে আপোষ করার একটা পরিকল্পনা, কিন্তু আবার দেখা গেছে এটা কিন্তু অতীতও ছিল। আজকে দেখেন এই যে হেফাজত ইসলাম তারা যে তাদের বইয়ের মধ্যে বিভিন্ন সংকলন আপনার ইয়ে করার জন্য তারা বললো, সরকারকে তারা অনুরোধ জানালো, সরকার কারো কথা শুনলো না, কিন্তু হেফাজত ইসলামের কথা কিন্তু তারা শুনলো। অর্থাৎ সরকারের সাথে হেফাজতের একটা যোগাযোগ থাকতেই পারে, কিন্তু সবচেয়ে হেফাজতের সবাই যে আবার সরকারের সাথে আছে তাও নয়। যারা যারা একটা বড় অংশই আছে যারা এই অবৈধ সরকারের পতন চায়। কিন্তু আমরা তখন দেখি যখন যে মৌলানা শফির মতো লোকেরা কিন্তু সরকারের সাথে একজোট হয়ে এই সকল গণতান্ত্রিক আন্দোলনকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করেছে। আজকে আমরা যেটা মনে করছি, আমি যেটা মনে করছি, যে এই যে হেফাজতের এই কর্মকাণ্ড, আজকে এই সরকারের এই যে মোদী সরকার, যে মোদীর আগমনকে কেন্দ্র করে আজকে বাংলাদেশে উত্তপ হলো। সেদিন আপনারা তো খেয়াল করেছেন বাইতুল মোকাররমে আপনারা দেখেছেন যে পুলিশের সাথে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বাঁশ, লাঠি, ছোটা, পিস্তল, গুলি টুলি নিয়ে এসে তারা মানে আমাদের মুসলিমদের উপর, আপনার বাইতুল মোকাররমে মুসলিমদের উপর হামলা করেছে। যেখানে পুলিশ আছে তারপরও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনটা এসে আবার তাদের উপর হামলা করেছে, এবং এই হামলার চিত্রটা কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। তখন হেফাজতের যে সাধারণ নেতা কর্মীরা তখন তারা মাঠে নেমে পড়েছে। আজকে দেখেন প্রায় 20,000 নেতা কর্মীর নামে মামলা হয়েছে, আজকে বিভিন্ন জায়গায় হেফাজতের নেতা কর্মীদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, সাথে সাথে বিএনপি নেতা কর্মীদেরকে। গতকাল বিএনপির একটি বিক্ষোভ সমাবেশ ছিল, সেই বিক্ষোভ সমাবেশে আপনারা দেখেছেন যে বিএনপির বিভিন্ন জেলায় আমাদের কর্মসূচি গুলোকে পালন করতে জানে। শুধু আজকে নয়, গতকাল নয়, আজকে নয়, আজকে এই সরকার 12 বছর যে আসার পর থেকে প্রতিটা বিএনপির কর্মকাণ্ডকে তারা আমাদেরকে এই স্বাভাবিক কর্মকাণ্ড আমাদের কাছে করতে দিচ্ছে না। আজকে বাংলাদেশের মানবাধিকার নিয়ে আপনি যদি দেখেন যে গতকাল আপনার আমেরিকার যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেশন শীর্ষক বার্ষিক মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করেছে। সেই বার্ষিক প্রতিবেদনে তারা কি বলেছে যে বাংলাদেশের সংবিধানে সংশোধিত ব্যবস্থার কথা বলা হয়েছে, যেখানে বেশিরভাগ ক্ষমতা প্রধানমন্ত্রী কার্যালয়ে থাকে। 1918 সালের নির্বাচনে, সংসদ নির্বাচনে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মতো 5 বছরের জন্য জয়ী হন, যা তাকে প্রধানমন্ত্রী বহাল করে রাখে। পর্যবেক্ষকদের বিবেচনায় এই নির্বাচনটি অবাধ এবং সুষ্ঠু হয়নি। ব্যালট বাক্স স্ট্যাম্পিং এবং বিরোধী দলের পোলিং এজেন্ট এবং ভোটারদের ভয় দেখানো সহ নানা ধরনের অনিয়মের অভিযোগ প্রশ্নবিদ্ধ। বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ক্ষমতা এবং কাজের পরিধি সম্পর্কে ধারণার দিকে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা অনেক নির্যাতনের ঘটনা ঘটিয়েছেন। নিরাপত্তা বাহিনীর ক্ষমতার অপব্যবহার পর ব্যাপক দায় মুক্তির খবর পাওয়া গেছে। নিরাপত্তা বাহিনী কর্তৃক নির্যাতন, হত্যার ঘটনা তদন্ত এবং বিচারের জন্য সরকার অল্প কয়েকটি ব্যবস্থা গ্রহণ করেছে, যা উল্লেখযোগ্য মানবাধিকার সম্পর্কিত বিষয়গুলো তুলে ধরা হয়েছে। অর্থাৎ আপনার মানবিক আমেরিকার যে আপনার দপ্তর, পররাষ্ট্র দপ্তর কর্তৃক যে সেখানে কিন্তু বলা হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং আপনার যে মিডিয়ার সেন্সরশিপ, আপনার নির্বাচনে কারচুপি, বেআইনি হত্যাকাণ্ড, এগুলো এখন সরকারের স্বাভাবিক ঘটনা পরিণত হয়েছে। আমরা যে কথাগুলো বলছি সেই ঘটনা আমরা যে দীর্ঘদিন ধরে বলে আসছি যে এটি একটি অবৈধ সরকার, অনির্বাচিত সরকার, এটি নিষিদ্ধের সরকার, এই কথাগুলো কিন্তু আজকে আমেরিকা, কানাডা, ইউরোপ সহ বিভিন্ন দেশের নেতা আপনার সরকার কিন্তু তারা বলছে। কিন্তু আমরা দেখছি যেটা যে আমরা তাদের কার্যকরী কোনো তারা নিন্দা করছে, কিন্তু আমরা তাদের কোনো কার্যকরী ভূমিকা আমরা এখন পর্যন্ত আমরা দেখছি না। তার কারণ হচ্ছে যে রাজনৈতিক দলগুলো, আমরা যারা বিভিন্ন দল রাজনীতিতে আছে, আমরা সেভাবে আমরা আসলে রাজপথে পারছি না। আমরা আমাদের আন্দোলনকে আমরা
জনগণের কথা নিতে পারছি না, জনগণকে সম্পৃক্ত করতে পারছি না, যে কারণে তারাও আজকে আমার মনে হচ্ছে তারাও কিছুটা মানে এই কারণে হয়তো তারা আমাদের প্রতি তাদের সহানুভূতি আছে, কিন্তু তারা কার্যকরী কোনো পদক্ষেপ নিতে পারছে না। সে কারণে আমি মনে করি যে আজকে এমন একটি সময় এসেছে যে আজকে আমরা যদি মনে করি আমরা বিএনপি নির্ধারিত পর্যায়ে যারা আছেন বা যারা আছেন তারা যদি মনে করে যে আমাদের আন্দোলনে আমাদের অন্য কেউ আমাদেরকে সহযোগিতা করবে বা আমাদেরকে সহযোগিতা করে আমাদেরকে একটা পর্যায়ে নিয়ে যাবে, এটা মনে হয় আমাদের সেই অবস্থার মধ্যে আমরা নেই। আমাদের আন্দোলন আমাদেরকে তৈরি করতে হবে, আমাদেরকে আমাদের পর্যায়ে নিয়ে যেতে হবে। ঠিক যে সেই সময় আমরা আমাদের আন্দোলনকে আমরাই যৌক্তিক পর্যায়ে নিয়ে গেছিলাম। সে সময় কিন্তু এই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু চেয়েছিলেন যে ওই রাজনৈতিক আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন যাতে সফলতার মুখ না দেখে, সেই সময় কিন্তু আমাদের জাতির সাথে বেইমানি করে সে ৮৬ নির্বাচনে গিয়েছিল এবং এই আপনার বিভিন্ন কর্মকাণ্ড করে কিন্তু এরশাদ সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিল। সে কারণে কিন্তু এরশাদ ছেড়েছিল, এরশাদ দীর্ঘ ৯ বছর ক্ষমতা ছিল। আজকে আমরা মনে করি যে আমাদের যে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, আজকে আমার নেত্রীকে মুক্ত করার যে আন্দোলন, আমার নেতাকে দেশে ফিরিয়ে আনার যে আন্দোলন, আমি মনে করি আমরা কে কি করলো, কে কোন দল রাজনীতিক এগিয়ে আসলো, কারা রাজপথে নামলো, কে নামলো সেটা দেখার বিষয় না, আমাদেরকে আমাদের দায়িত্ব নিতে হবে। যে কথাটি মাওলানা শামীম বলেছে যে ৯০-এর চেতনায় আমাদের আবার সকলকে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, ৯০ আমরা যেভাবে করেছি তখন আমাদের একটা বয়স ছিল, তখন আমাদের একটা দায়িত্ব ছিল। আজকে যদি আমাকে সেই দায়িত্বটা নিতে বলে, সেই দায়িত্বটা আমি নিতে পারবো না। আমি সেই যারা এই দায়িত্বে আছে তাদেরকেই দায়িত্বটা নিতে হবে। অর্থাৎ আমাদের বিএনপি যারা মূল নেতৃত্বে আছেন, যারা অঙ্গ সংগঠনের দায়িত্বে আছেন, তাদেরকে কিন্তু মূল চালিকা শক্তি হিসেবে কাজ করতে হবে এবং আমরা যারা সহযোগী হিসেবে আছি আমরা কিন্তু তাদের সাথে থেকে আমরা সেই কাজটাকে যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যেতে পারবো। সে কারণে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি বর্তমান পরিস্থিতিতে আমি মনে করব যে আসলে শেখ হাসিনা সরকার চাইছে যে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে আবারও এভাবে পরিচিত করা, যে হেফাজত বা বিভিন্ন জঙ্গি রাজনৈতিক সংগঠনগুলো যেভাবে কর্মকাণ্ড পরিচালনা করছে সেই কার্যক্রমটাকে তারা বাহির বিশ্বে দেখানো যে দেখো আমাদেরকে যদি ক্ষমতা তোমরা না রাখো, বাংলাদেশে কিন্তু আবারও এই ধরনের কর্মকাণ্ড যারা করবে তারা কিন্তু আবার ক্ষমতায় আসবে। কাজে তাদেরকে ক্ষমতা না এনে আমরা যারা ক্ষমতায় আছি আমাদেরকে তোমরা কন্টিনিউ করো। আমরা কিভাবে ভোটে নির্বাচিত হয়ে আসছি, আমরা ভোট চুরি করে নির্বাচিত হয়ে আসছি, এটা বড় বিষয় না। আমরা তোমাদের জন্য আমরা এই যে ফেসিস্ট মানে আমরা এই হেফাজত বা এই যে বিভিন্ন সংগঠন হচ্ছে আমরা ভালো, এটা প্রমাণ করার জন্য আজকে বিভিন্ন রাজনৈতিক দলকে কিন্তু সরকারি কেন জানি মনে হচ্ছে এগিয়ে দিচ্ছে এবং তারা বহির্বিশ্বে আমাদের বাংলাদেশকে এইভাবে তারা পরিচিত করতে চাচ্ছে। সেই কারণে আমি মনে করি যে আমাদেরও রাজনৈতিক কর্মকাণ্ড এমনটাই হওয়া উচিত যে যেখানে আমাদের পজিটিভ রাজনীতিটা সারা বিশ্বে আমাদের বিএনপির পজিটিভ রাজনীতি যাতে গ্রহণ করে এবং সেই দিকে আমরা ধাবিত হই। এবং ইনশাল্লাহ আমি আশাবাদী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ ৯ বছর আমরা আন্দোলন করেছি এবং আন্দোলন করে এর সাথে পতন ঘটিয়েছে। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করছি। ইনশাল্লাহ আমাদের এইবারের আন্দোলন আমরা যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাব। সময়ের অপেক্ষা, ইনশাল্লাহ সেই দিকে আমরা ধাবিত হচ্ছি। আপনাদের সবাইকে, আপনারা যারা বাইরে থাকেন, আপনারা যদি বিদেশে থেকে আমাদেরকে এই আন্দোলনে সহযোগিতা করছেন, আমাদেরকে মনোবল চাঙ্গা করছেন, তাদের কাছে আমরা অনুরোধ করবো যে আপনারা একটি অ্যাম্বাসেডরের ভূমিকা পালন করে আপনারা বিদেশে থেকে বিএনপির বিভিন্ন কর্মসূচিকে আপনারা পজিটিভ ভাবে আপনারা বহির্বিশ্বে তুলে ধরবেন এবং আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। ধন্যবাদ শহীনা পারকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এখন আলোচনা অংশ দিবেন সাবেক সংসদ সদস্য ৯০ ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ডাক্তার সাবেক এজিএস জনাব নাজিমুদ্দিন আলম। নাজিমুদ্দিন আলম ভাই, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি, আপনার বক্তব্য পেশ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভার্চুয়াল আলোচনা সভার প্রথমে সঞ্চালক হুমায়ুন কবির ব্যাপারী ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজন করার জন্য, এবং আজকে এখানে আরো আলোচক হিসাবে উপস্থিত আছেন
রোকেয়া হলের সাবেক বিপি, স্বৈরাচার বিরোধী আন্দোলনের আমার সহকর্মী, সাবেক এমপি শিরিন সুলতানা, এবং আরো একজন এরশাদ বিরোধী আন্দোলনের সহযোদ্ধা, আমাদের মহানগরীর নেতা নবিউল্লাহ নবী। উপস্থিত আছেন ওলামা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, বলিষ্ঠ কণ্ঠস্বর এবং প্রবাসে বসে যিনি অত্যন্ত সরব রয়েছেন আমাদের আন্দোলনকে গতিশীল করার জন্য, মাওলানা শামীম, বরগুনা জেলার কৃতি সন্তান, বরগুনা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবং ফ্লোরিডার সংগ্রামী আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা জনাব চাকলাদার ভাই, এবং আমার আরেকজন সহযোদ্ধা নারায়ণগঞ্জের একসময় ছাত্র নেতা, বর্তমানে বিএনপির নেতা আবু আল ইউসুফ টিপো, এবং যারা আজকে আমাদের বক্তব্য শুনছেন সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। শুরুতেই আমি আজকের এই স্বাধীনতার রজত জয়ন্তীতে গভীর শ্রদ্ধা জানাই আমাদের প্রিয় নেতা, স্বাধীনতার মহান ঘোষক, বাংলাদেশের সফল রাষ্ট্রপতি এবং প্রথম রাষ্ট্রপতি, সততার প্রতীক, বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম খেতাব প্রাপ্ত, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদায় আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। পাশাপাশি আমি মুক্তি কামনা করি আমাদের শহীদ জিয়ার উত্তরসূরি, বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করে, এবং আরো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশে নিয়ে আসার প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট এই বিষয় নিয়ে আলোচনার আয়োজন করেছে। বাংলাদেশের রাজনীতি সম্পর্কে আমরা সবাই ওয়াকিবহাল। আমরা জানি বাংলাদেশে একটি ফ্যাসিস্ট, স্বৈরাচার, ভোটচোর অর্থাৎ নিশিরাতের প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুঃশাসন চলছে, একক শাসন চলছে। এমনি একটি অবস্থায় বাংলাদেশের মানুষ আজকে মানবতার জীবন যাপন করছে। যে সরকার বাংলাদেশের প্রতিটি ইনস্টিটিউশন ধ্বংস করে দিয়েছে, মানবাধিকার আজকে ভলুণ্ঠিত, গণতন্ত্র, নির্বাচন কমিশন আজ্ঞাবহ, একটি মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন, আইনের শাসন অর্থাৎ বিচার বিভাগ সেটাও ধ্বংস করে দিয়েছে। কিছুদিন আগে আমরা দেখেছি, যেটা পৃথিবীতে ইতিহাসে বিরল ঘটনা, বাংলাদেশের প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে কিভাবে ন্যাক্কারজনক ভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে, অপমান করে, লাঞ্ছিত করে। অর্থাৎ প্রধান বিচারপতিকে এইভাবে সাজা দিয়ে পাঠিয়ে দেওয়া, অন্য বিচারপতিদেরকে ভয় দেখান, অর্থাৎ সকল অন্য বিচারপতিরা যাতে প্রধানমন্ত্রী নির্দেশ মোতাবেক রায় প্রদান করে, অর্থাৎ বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্রের যে
মূল যে স্তম্ভগুলো রয়েছে সকল স্তম্ভ আজকে ধ্বংস করে দিয়েছে, যার ফলে এই সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নাই। আজকে স্বাধীনতার 50 বছর রজত জয়ন্তীতে আমাদের দুঃখ হয়, আমরা সবাই ভারাক্রান্ত যে স্বাধীনতার মূল্যবোধ কোথায়, আমাদের কি প্রাপ্তি, 50 বছর পরে আমরা কি পেলাম, কোথায় স্বাধীনতা? স্বাধীনতার মূল চেতনা কি? মুক্তিযুদ্ধের চেতনা কি? 1971 সালে কেন বাংলাদেশের 7.5 কোটি মানুষ ঝাঁপিয়ে পড়েছিল এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, স্বৈরাচার আইয়ুব ইয়াহিয়া বিদায় নিবে, ভোটের অধিকার ফিরে পাবো, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। কোথায় আজকে সামাজিক ন্যায় বিচার? কোথায় আজকে গণতন্ত্র? কোথায় আইনের শাসন? মুক্তিযুদ্ধের চেতনাকে পদদলিত করা হয়েছে, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে, মুখে বলে গণতন্ত্র, বাস্তবে তারা স্বৈরাচার। এটা শেখ হাসিনার পিতার আমলে আমরা দেখেছি। স্বাধীনতা উত্তরকালে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল, বাকশাল কায়েম করেছিল, সকল পত্র পত্রিকা বন্ধ করে দিয়েছিল, শুধুমাত্র তাদের অনুগত 4টি পত্রিকা রেখে সকল পত্রিকা ব্যান করে দিয়েছিল, বিরোধী দলকে ব্যান করে দিয়ে বাকশাল কায়েম করেছিল, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। তারপরেও ক্ষমতাকে পাকাপোক্ত করতে পারে নাই, টিকে থাকতে পারে না। এটা টিকে থাকা যায় না, কোন স্বৈরাচারী পার্মানেন্ট। আইয়ুব ইয়াহিয়া যেমন টিকে থাকতে পারে নাই, সামরিক জান্তা স্বৈরাচারের সাথে টিকে থাকতে পারে নাই। আওয়ামী লীগের মনে রাখা উচিত, এবং আমি স্মরণ করিয়ে দিতে চাই, স্বৈরাচার এরশাদ বর্তমানে যে আওয়ামী লীগের অবস্থা তার চেয়ে ভালো অবস্থানে ছিল। শুধুমাত্র ঢাকায় আমরা ছাত্র আন্দোলন গড়ে তুলেছিলাম, আমাদের অগ্রভাগের সামনে ছিল পাহাড় সমাজ সমতুল্য আকাশচুম্বী জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই আপসীর নেত্রী 82 থেকে 90 নেতৃত্ব দিয়েছিলেন, যার ফলে আমরা ছাত্র সমাজ সফল হয়েছিলাম। সারা বাংলাদেশে বর্তমানে যে আওয়ামী লীগের অবস্থা তার চেয়ে ভালো ছিল এরশাদের। বর্তমানে শেখ হাসিনার যে অবস্থা, এরশাদের চাইতেও খারাপ অবস্থা। আমরা জানি বিশ্ব বেহায়া এরশাদ, তার চেয়েও জনপ্রিয়তা অনেক নিম্নে। সুতরাং আমি বিশ্বাস করি স্বৈরাচার এরশাদকে যদি আমরা উৎখাত করতে পারি, তাহলে এই জনবিচ্ছিন্ন ভোট ডাকাত এই স্বৈরাচারী সরকার অবশ্যই তাকে পরাভূত করতে পারবো, এবং গণ অভ্যুত্থান আমরা সৃষ্টি করতে পারবো। তার মধ্য দিয়ে আমাদের প্রিয় নেত্রীকে মুক্ত করতে পারবো, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানকে আমরা বীরের বেশে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবো, আমি বিশ্বাস করি। আজকে ইসলামী পিপলস পার্টির চেয়ারম্যান আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে, উনি একটা আলটিমেটাম দিলেন, 4 দিনের ভিতরে মামনুল হককে, হেফাজতের নেতা, একজন আলেমের শিরোমণি, অত্যন্ত বিজ্ঞ, অত্যন্ত জনপ্রিয় মামনুল হককে আলটিমেটাম দিয়েছেন কে? পিপলস পার্টির চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন। ইসমাইল হোসেন সাহেব উনি বলতে চেয়েছেন মামনুল হক সাহেব উনি হুকুমের আসামি, উনি সব কিছু এই জ্বালাও পোড়াও যা কিছু হয়েছে ওনার নির্দেশে হয়েছে, সুতরাং তাকে
4 দিনের ভিতরে গ্রেপ্তার করতে হবে, তা নাহলে 5ই এপ্রিল উনি হরতাল দিবেন। চামচামির একটা সীমা থাকা উচিত। আমি এই চামচাকে বলে দিতে চাই, পাশাপাশি আওয়ামী লীগের নেতাদেরকে সাবধান করতে চাই যে মামুনুল হক যদি হুকুমের আসামি হয়, তাহলে 17 জন যে আমাদের দেশের নাগরিককে হত্যা করা হলো পাখির মতো গুলি করে, তাহলে এইটার হুকুমের আসামি কে হবে? এটা মাথায় রাখতে হবে। পিপলস পার্টির নেতা, চেয়ারম্যান, আপনি এই কথা বলে আপনার নেত্রীকে তো ফাঁসাইতেছে, তাহলে জেলখানায় বিজ্ঞ সাংবাদিক মুস্তাক সাহেব যে হত্যা হলো, এই হত্যার হুকুমের আসামি কে হবে? আপনি আমাদের বিভিন্ন সময় আমাদের নেত্রীকে হুকুমের আসামি করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছুই জানেন না, তাকে হুকুমের আসামি করেন। এইভাবে হুকুমের আসামি কিন্তু আপনারাও হবেন। আমি হুঁশিয়ার করে দিতে চাই, সাবধান করে দিতে চাই। অনেক হত্যাকাণ্ড হয়েছে, সবকিছুর হুকুমের আসামি কিন্তু আপনারা হবেন। সুতরাং কোন প্রেক্ষাপটে আজকে বাংলাদেশের এই অবস্থা সৃষ্টি হয়েছে? বাংলাদেশে 90% লোক মুসলমান। আজকে যদি ভারতের রাষ্ট্রপতি আসতো, বিরোধিতা করা হতো না। অতীতে ভারতের অনেক অতিথিরা এসেছেন, বিরোধিতা করা হয় নাই। অতিথিরা আসবেন, অবশ্যই আমরা মেহমানদারি করব, কিন্তু অতিথি কে? যদি কোনো বিতর্কিত অতিথি আসে, সুতরাং যদি আমাদের ভাইদেরকে, মুসলিম ভাইদেরকে হত্যা করা হয়, বাবরি মসজিদ ভাঙা হয়, সন্ত্রাসী হিসাবে চিহ্নিত হয়, আমেরিকাতে তাকে ব্ল্যাক লিস্টেড করা হয়, কিছুদিন আগেও দিল্লিতে অনেক মুসলমান ভাইদেরকে হত্যা করা হয়েছে। আজকে কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী তার বক্তব্যে বলেছেন যে ধর্মান্ধ, এবং শেখ হাসিনাকে হুঁশিয়ার করেছেন যে আপনি ধর্মান্ধ নেতাকে নিয়ে এত মাখামাখি কেন? যিনি ভারতে শত শত বছরের ঐতিহ্য রয়েছে, ভারত সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা ভারত বিরোধী নই, আমরা ব্যক্তির বিরুদ্ধে কথা বলতে পারি যে ব্যক্তি বিতর্কিত, সন্ত্রাসী, ধর্মান্ধ, সাম্প্রদায়িক, উগ্র, যে কোনো উগ্র পন্থীদের বিরুদ্ধে আমরা কথা বলবো। আমরা তাকে অপছন্দ করতে পারি। সুতরাং একদিকে আমাদের ভালোই হয়েছে, বিএনপির জন্য ভালো হয়েছে এটা যে মোদিকে এনে বর্তমান আওয়ামী লীগ বা আওয়ামী লীগের প্রধান আরো জনবিচ্ছিন্ন হয়েছে। এটা একদিক দিয়ে আমাদের লাভ হয়েছে। আরেকদিকে লাভ হয়েছে ভারতের জনগণ এই আওয়ামী লীগকে ঘৃণা করবে। অলরেডি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, আমরা পত্র পত্রিকায় পেয়েছি। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন। আমি সে কথায় যাব না। আমি বলতে চাই এই আওয়ামী লীগ আজকে জনবিচ্ছিন্ন, সম্পূর্ণভাবে আজকে জনবিচ্ছিন্ন। সুতরাং আজকে আমাদের জনগণের সবচেয়ে প্রত্যাশা বেশি বিএনপির উপরে, কারণ বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। এই দলটার উপরে সবচেয়ে বেশি জনগণের প্রত্যাশা যেমন বেশি,
সুতরাং আমাদের দায়িত্ব খুব বেশি। আমাদের দায়িত্ব নিয়ে আমাদের যৌক্তিক কর্মসূচি নিয়ে আমাদের মাঠে নামতে হবে। বর্তমান এই স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে, দেশের আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, সামাজিক ন্যায় বিচারের প্রতিষ্ঠার জন্য আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। আরেকবার আমরা আমাদের যুদ্ধ স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে, যেমনি ভাবে শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীন হয়েছিল, যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৮২ থেকে ৯০ আপসীন সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন নিশ্চিত করেছিলাম, তেমনি ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আরেকটি যুদ্ধ হবে, আরেকটি লড়াই হবে। সেই লড়াইয়ে অবশ্যই আমরা জিতবো এবং সেই লড়াইয়ে আমরা এই স্বৈরাচারকে পরাভূত করব, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করবো ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নাই। এই আওয়ামী লীগকে বিদায় নিতে হবে। আমরা জানি পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিডিআর এদেশের দেশপ্রেমিক, এরা দেশের জনগণের পাশেই থাকবে, অতীতেও ছিল। বর্তমান যে স্বৈরাচার জনবিচ্ছিন্ন হয়েছে, লুটপাটের রাজত্ব কায়েম করেছে, সুতরাং একদিন এই প্রশাসনও, এই দেশপ্রেমিক সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, এরা আমাদেরই দেশের সন্তান, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। অবশ্যই তারা জনগণের কাতারে আসবে। অতীতেও জনগণের কাতারে ছিল। এরশাদ বিরোধী আন্দোলনে আমরা দেখেছি জনগণের কাতারে এসে স্বৈরাচারের পতন ত্বরান্বিত করা হয়েছিল। এবং আমি বিশ্বাস করি এই বর্তমানে ফ্যাসিস্ট জনবিচ্ছিন্ন, এই জনবিচ্ছিন্ন সরকারকেও এদেশের সেনাবাহিনী, পুলিশ, বিডিআর অবশ্যই বয়কট করবে। আমাদের জনগণের কাতারে এসে জনগণের আন্দোলনে শরিক হয়ে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা যেমনি ভাবে ৭ই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লব হয়েছিল, ঠিক তেমনি একটি প্রেক্ষাপট তৈরি হবে ইনশাআল্লাহ। বক্তব্য আর দীর্ঘ না করে আগামী দিনে বর্তমানে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে এবং সেই আন্দোলন সংগ্রামে ইনশাআল্লাহ অগ্রভাগে অতীতে যেমনি ভাবে ছিলাম, ভবিষ্যতেও থাকবো, সেই প্রতিশ্রুতি দিয়ে আপনাদের সবাইকে আমার আবারও আন্তরিক সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব নাজিমউদ্দিন আলমকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। আজকে যারা আলোচনা অংশ নিয়েছেন সবাইকে আবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আইটিভি নিয়মিত সংবাদ এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আমাদের পক্ষ থেকে এই